সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রন্ধনশিল্পী ও উদ্যোক্তা বুলা রানী দাস। শুভ সকাল, আপু কেমন আছেন? শুভ সকাল আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে ধন্যবাদ। আপনার উদ্যোক্তা হিসেবে যে চলার পথটা বা যে জার্নিটা, সেটা কবে থেকে শুরু হয়েছিল এবং কোন বিষয়টি নিয়ে আপনি উদ্যোক্তা হিসেবে বা উদ্যোক্তা হওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন? আমার মনে মনে যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন থেকেই ইচ্ছে হলো যে ওরা আমাকে সময় দিচ্ছে না, আমার কিছু একাকিত্বের ঘুচানোর জন্য কিছু করা উচিত। আর তখনই করোনা কালটা ছিল, বাচ্চারাও স্কুল বন্ধ ছিল। আমি সেই সময়টাকে আরও অন্য নারীদের দেখে অনুপ্রাণিত হই এবং তখন থেকেই আমার পথ চলাটা পাকাপোক্তভাবে তৈরি হয়ে যায়। আচ্ছা, তারপর কি নিয়ে আপনি উদ্যোক্তা হওয়ার পরিকল্পনাটি করেছিলেন? তখন নিজেকে প্রশ্ন করলাম যে আমি কোন জিনিসটা ভালো পারি, যেটা নিয়ে আমি দ্রুত এগিয়ে যেতে পারি। তখন দেখলাম যে আমি সেলাই, ব্লক, বাটিক, কুরুশ কাটা, তারপরে ফুড আইটেমে যেমন কেকটা আমি খুব পছন্দ করতাম, বিয়ের পর থেকেই বানাতাম। তা সেটাকেই আমি ভাবলাম যে আমি এই কেকটা, বেকিং আইটেমটাকে আমি বেছে নিই। সেই থেকে আমি এর উপরে কাজ শিখি এবং এর উপরে পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে গেছি। শুধু কাজ শিখলে হবে না, এর পড়াশোনাটাও প্রয়োজন ছিল। এর উপরে ফুডের উপরে আমি 18টা স্কিল করেছি এনএসডিও বিটিবির অধীনে। আমি বর্তমানে নারী উদ্যোক্তা, অনলাইন অফলাইনে আমি ফুড ডেলিভারি দেই এবং আমার প্রতিষ্ঠান বুলাস কিচেন স্প্রাইটলি, ওখানে আমি বেকিংয়ের উপরে প্রশিক্ষণ দেই এবং বর্তমানে আমি বিটিবি এবং এনএসডির অধীনে সরকারি সনদায়িত ট্রেনার অ্যান্ড অ্যাসেসর। আর বর্তমানে আমি বরিশাল ইউনিকেয়ার স্কিল ডেভেলপমেন্টে আমি ফুল টাইম জব করি, বেকিংয়ের ট্রেনার। আর মহিলা কলেজ রোড, আগরপুর রোডে সাইফুল কিচেনে আমি পার্ট টাইম জব করি বেকিং ট্রেনার হিসেবে। এছাড়া আমার বই আছে একক কয়েকটি, আমি ছোটবেলা থেকেই লেখালেখি পছন্দ করি, পাশাপাশি ওগুলোও আছে। আচ্ছা, কি ধরনের বই লিখেছেন এবং বইগুলো পাবলিশড হয়েছে কবে? এটা আমার 2020-এ একটা, তা হৃদ কলমের আচর কবিতার বই, 2022-এ কবিতার বই, তারপর 2024-এ গল্পের বই, কয়েকটা গল্প, অনেকগুলো গল্প নিয়ে একটা আর কি বই, গল্প গ্রন্থ। আচ্ছা, যেহেতু আপনার বেকারি নিয়ে, কেক নিয়ে আপনার কাজ, সো আপনার স্পেশালিটি কি, বা কেকের তৈরিতে বা বেকারির যত ধরনের খাবার দাবার রয়েছে সেগুলো তৈরিতে আপনার স্পেশালিটি অন্যান্য থেকে কি ডিফারেন্স রয়েছে? এখানে আমি যে বেকিংটাকে আমি বেশি বেছে নিয়েছি, যেমন আমার কুকিংয়ের উপরও লেভেল আছে, বেকিংয়ের উপরও আছে, কিন্তু বেকিংটা আমার বেশি ভালো লাগে যেহেতু ওর ভিতরে আমি আমার সমস্ত এক্সপ্রেশনটা ঢেলে দিতে পারি, রেসিপিটা আমি নিজের মতো করে চেঞ্জ করতে পারি, নিজের মতো করে আমি নিজস্বতা ফুটিয়ে তুলতে পারি। যেহেতু আমি ট্রেনিং দেই, রেসিপি চেঞ্জ করতে পারি, এই জন্য আমার এটা খুব ভালো লাগে। আচ্ছা, কাস্টমারদের রিভিউ কেমন এবং কাস্টমারদের সবচেয়ে বেশি চাহিদার খাবার কোনটি? বেকিংয়ের কেকটা বেশি তৈরি করি, বিস্কিট আইটেমটাও করি, তবে সবাই আমার একটা পাউন্ড কেক স্পেশাল বলে আমাকে সবাই আর কি রিভিউটা বেশি দেয়। আমি কয়েক হাজার পাউন্ড কেক আমি এ পর্যন্ত বানিয়েছি, ওগুলো বানাই, কিন্তু ওইটা তাদের কাছে বেশি স্পেশাল মনে হয়। কোন ফ্লেভারের কেকগুলো এখন কাস্টমাররা বেশি চাচ্ছেন? তবে সবাই যেহেতু এখানে ধরতে হবে, ভ্যানিলাটাই বেশি চয়েস করে সবাই। আচ্ছা, এই ক্ষেত্রে তো দেখা যায় যে কোয়ালিটির একটা ব্যাপার থাকে, হাইজিনিংয়ের একটা ব্যাপার থাকে, পাশাপাশি কিন্তু আবার কাস্টমারদের যে চাহিদা মিটিয়ে সবকিছু সুন্দরভাবে পরিবেশন করা, সেই ব্যাপারগুলো কিভাবে মেনটেন করছেন? আমি হাইজিনের উপরও কোর্স করা আছে, কাজের সময় আমি হাইজিন মেনটেন করে কাজ করি, যেভাবে যেরকম নিয়ম অনুসারে পিপি মেনটেন করি, সব ধরনের হাইজিন মেনটেন করে আমি ফুডটা আমি তৈরি করি, কাস্টমার ডেলিভারি দেই এবং আমার পরিবারকেও সার্ভ করি সেভাবেই। আচ্ছা, কেক তো বেশি দিন আসলে রাখা যায় না, সেক্ষেত্রে এটার প্রক্রিয়াকরণ বা প্রক্রিয়াজাত কিভাবে করা হয়? কেকটা, পাউন্ড কেকটা রাখা যায়, পাউন্ড কেকটা সবাই কত সময় পর্যন্ত? এটা 4-5 দিন নর্মালি বাইরে এমনিতেই থাকে, কারণ ওটা একটু অয়েল বেশি যায়, এই জন্য ওটার প্রিজারভেটিভ হিসেবে ওই কেকটা নর্মালি 5 দিন এমনিতেই থাকে, যেমন দোকানে দেখা যায়
শপে, তেমনি বাসায় আর সবাই চায়ের সাথে পাউন্ড কেকটা খুব বেশি চয়েস করে। পাউন্ড কেকটা অনেক ভেরিয়েশন করা যায়, ভ্যানিলা, চকলেট, অরেঞ্জ, ম্যাঙ্গো, মানে কাস্টমাইজড হিসাবে সব করা যায়। আচ্ছা, আমরা অনেক জায়গায় কিন্তু কেক নিয়ে দেখতে পেরেছি যে মেয়াদ উত্তীর্ণ কেকগুলো বাজারে আসছে, মানুষ আসলে না বুঝে বা না দেখে খেয়ে ফেলছেন এবং পরবর্তীতে হয়তো বা প্রবলেম ফেস করছেন। সেক্ষেত্রে আপনি টাইমটা কিভাবে মেনটেন করেন যে আপনার বানানো কেকগুলো আপনি কতদিন পর্যন্ত রাখেন এবং কাস্টমার সেটা কি আসলে দেখে ভালোভাবে নিতে পারছেন কিনা? আমাকে কাস্টমার যখন অর্ডার দেয় তখন আমি তৈরি করি। এটা তো আমার শপ না, এটা একটা হোম ডেলিভারি। সেজন্য যখন অর্ডার পাই অন্তত অফলাইনে কোনো শপ এখন পর্যন্ত তো দেওয়া হয়নি নাকি? মানে আমি আমার বাড়ি থেকেই আমার শপটা সেভাবে অনলাইনে আপনি অর্ডার নিয়ে তারপর সেটা ডেলিভারি দিচ্ছেন, কাস্টমাইজড হিসাবে আমি ওভাবেই করি। আচ্ছা, এই ক্ষেত্রে তো আসলে কেকের একটা দোকান থাকাটাও দরকার, পরিকল্পনা আছে কিনা? আমি ওই যে নিজের মানে যে আমার বাড়িতে আমি একটা রুম আছে আলাদা, ওখানেই আমার সব কিছু আমি মানে সবটা আর কি অদৃশ্য শপের মতো অনলাইন শপ। আমার বাসায় একটা রুম এজন্যই বরাদ্দ আছে, ট্রেনিং প্লাস ফুড ডেলিভারি। এই কাজগুলোতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছেন আপনার জীবনে? আমার আসলে বিয়ের আগে আমার ভাই প্রেরণা দিতেন, আর বিয়ের পরে সত্যি বলতে কি আমার হাজব্যান্ড এবং বাচ্চারা আমাকে খুব অনুপ্রেরণা দেয়, এবং শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মাও অনেক অনুপ্রেরণা দেন। তো এই ক্ষেত্রে নারীরা যারা আসলে উদ্যোক্তা হতে চাচ্ছেন বা যাদের আসলে পরিকল্পনা রয়েছে কিন্তু আসলে কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আসলে এগিয়ে যাওয়ার ব্যাপারটা নিজের উপর নির্ভরশীল প্রথম থেকেই, যে আমি কি করব এটা আমাকে ভাবতে হবে, এবং পরিবার থেকে প্রথমে একটু বাধা আসবেই। নারী দশভুজা, সে সব কিছুই মানে আমি নারী সবই পারি, আমাকে শুধু এগিয়ে যেতে হবে, আমার নিজেকে নিজে তৈরি করতে হবে। পরিবার প্রথম একটু বাধা হবে, কিন্তু সেটা অবশ্যই নিজের চেষ্টায় ওটা ওভারকাম করা যাবে। শুধুমাত্র নিজের চেষ্টাটাই আসল, এবং ধৈর্য। আমি কিভাবে সাধনা করব, বা আমি যদি অলসতা করি তাহলে তো আমার সাধনাটা কাজে আসবে না। এটা সম্পূর্ণই নিজের উপরে। আর পরিবার প্রথম একটু বাধা দিবেই, তারপর যখন নিজে এগিয়ে যাবে তখন সবাই তাকে আরও বেশি অনুপ্রেরণা দেয়। যেমন আমিও প্রথমত পরিবার থেকে বাধার সৃষ্টি হয়, কিন্তু আমি যখন বুঝালাম, তারপর কাজ করতে বিভিন্ন জায়গায় গেলাম, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, কলকাতা, তখন আস্তে আস্তে আমি পরিবার থেকে অনুপ্রেরণা পেয়েছি। এখন আমার স্বামী, সন্তানরা আমাকে এগিয়ে দেয়, অনুপ্রেরণা দেয়। বেশ ভালো। সো নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে যেটা হয় যে একটা নতুন কিছু নিয়ে কাজ করতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, ডিফিকাল্টি আসে, এবং নারীদের ক্ষেত্রে হয়তো বা প্রবলেমটা আরেকটু বেশি হয়। সেক্ষেত্রে আপনি কি ধরনের ডিফিকাল্টি ফেস করেছেন? প্রথম ডিফিকাল্টি তো পরিবার থেকেই মূলত আসে, তারপরে আশেপাশে আত্মীয় স্বজন থেকে আসে, পাড়া প্রতিবেশী থেকে আসে। সেগুলো আসলে ধৈর্যের সাথে কেউ টেনে ধরবে, আবার কেউ আমাকে হাতটা ধরে এগিয়েও দেবে। যারা উপরে উঠতে পারি, নিশ্চয়ই ভালো মানুষের হাতটা এগিয়ে দেন আর কেউ টেনে ধরেন। তবে যারা এগিয়ে দেন সেই হাতটা পাওয়ার জন্যই আমরা এগিয়ে যেতে পারি। আর টেনে ধরার লোক অনেকেই থাকবে, ওটা আমাদেরকে তাকিয়ে থাকলে হবে না। আমাদেরকে নিজেদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। ভালো মানুষও অনেক আছেন যাদের জন্য আমরা এগিয়ে যেতে পারি। আচ্ছা, আপনি বিটিভিতে কর্মরত আছেন, কোন সেক্টরে আছেন আর একটু ডিটেলস বলবেন, এবং কাজ করার অভিজ্ঞতা কেমন? আমি বিটিভি এবং এনএসডি এর অধীনে ট্রেনার অ্যান্ড অ্যাসেসর। ওখানে আমি অ্যাসেসমেন্ট করতে বাংলাদেশের বিভিন্ন স্কিলডের প্রতিষ্ঠানে আমাকে বোর্ড থেকে নিযুক্ত করেন। যেমন এই শনিবারেও আমাকে নিযুক্ত করেছেন একটা প্রতিষ্ঠানে। এরকম যখন আমাকে পাঠান পরীক্ষা, একটা অ্যাসেসমেন্ট, এই পরীক্ষাগুলোকে অ্যাসেসমেন্ট বলে। আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হন তাদেরকে বলে কম্পিটেন্ট, যারা না হতে পারেন তাদের বলে নট ইয়েট। এই প্রতিটি অ্যাসেসমেন্টে ধরেন আমার যারা অ্যাসেসর, আমাদেরকে প্রতিষ্ঠানে বোর্ড থেকেই নিয়োগপ্রাপ্ত হই আমরা সরকারিভাবে, তখন ওই পরীক্ষা অ্যাসেসমেন্ট পরিচালনা করতে হয়। সারাদিনব্যাপী অ্যাসেসমেন্টটা 3টি ধাপে হয়ে থাকে। প্রথম রিটেন টেস্ট, তারপর ডেমনস্ট্রেশন, এরপর থাকে ওরাল কোশ্চেনিং। এরপরে আমরা স্টুডেন্টদের যাচাই করি, তাদেরকে যারা কম্পিটেন্ট হয়, নট ইয়েট হয়, সেভাবে আমরা তাদেরকে সার্টিফাইড করে থাকি।
আচ্ছা, এক্ষেত্রে আপনি বলছিলেন যে আপনি আসলে বেকিং এর উপরে কোর্স করেছেন এবং কোর্সটা করা আসলে কতটা জরুরি এবং এই কোর্স না করলে আসলে কি কি প্রবলেম হতে পারে বা কোর্স করলে কি কি সুবিধা হতে পারে সে ব্যাপারে একটু জানাবেন। যে কোনো কাজ জানলেই হবে না। আমি কেক বানাতে জানি, বেকিং আইটেম জানি বা কুকিং জানি, শুধু কাজ জানলেই হবে না। এই কাজটা যেমন আমি একটা কেক বানাচ্ছি, আমি যে ময়দাটা নিয়ে কাজ করছি, ময়দারও কিন্তু অনেক টাইপস আছে, 3 টাইপস অফ ফ্লাওয়ার। তারপর একটা এগেরও কিন্তু 3টা পার্ট থাকে, এরকম অনেক কিছুই আছে। শুধু আমি কেকটা বানালাম তা নয়, আমার ওই জিনিসগুলো সম্বন্ধে আমাকে জানতে হবে, বেসিক আইডিয়া থাকতে হবে, না হলে আমি তো কাজটা সেভাবে করতে পারবো না। তারপর সব কিছু মেজারমেন্ট আছে, সেগুলো মেনটেন করে আমার সব কিছু ধাপে ধাপে কাজগুলো করতে হবে হাইজিন মেনটেন করে। আর এই যে লেভেলের কথা বললেন, স্কিল লেভেল তো অবশ্যই দরকার আছে। সেজন্য আমাদের বিটিবি আগে আমরা নিতাম স্কিল, এখন এনএসডি এর অধীনে আমরা বিভিন্ন স্কিল পার্ট করি। এখন বর্তমানে বাংলাদেশে সরকারের অধীনে অনেক অনেক মানে বর্তমানে অ্যাসেট প্রজেক্টের অধীনে অনেক ফ্রি স্কিল এসে গেছে। যেমন 3 মাস মেয়াদি যেটা, ওটা বলো আরটিও, আর যেটা আরপিএল ওটা 3 দিন। 3 দিনের আরপিএল করে যারা কাজ জানে কিন্তু সরকারি সার্টিফিকেশন নেই। যেমন আমি কাজ জানি, ব্লক, বাটিক, সেলাই, পার্লার, যে এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু আমি কাজ জানি কিন্তু আমার কোনো সার্টিফিকেশন নেই। যেমন 9-10 পড়াশোনা করে সবাই সার্টিফিকেট হয় এসএসসি পাস, তেমনি আমার কাজের ধরন অনুযায়ী আমাকে সার্টিফাইড হতে হয়। তখন যে কাজ জানে তখন সে আরপিএলটা দিয়ে সার্টিফাইড হয়, যে কাজ না জানে সে 3 মাসের একটা আরটিও কোর্স করে সার্টিফাইড হয়। বর্তমানে সরকারের অধীনে সব জায়গায় অ্যাসেট প্রজেক্টের অধীনে সব কিছু সরকারি ফ্রি। এই জন্য আমাদের প্রতিটা নারী পুরুষ খুব সহজে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ অনেকটা উন্নয়নশীল দেশ, আরও এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র কারিগরি শিক্ষাটা যত বেশি উন্নয়নশীল হবে তত বেশি আমরা এগিয়ে যাব সামনে। সেজন্য আমাদের সার্টিফিকেশনটা এবং স্কিল লেভেল অবশ্যই অবশ্যই দরকার। যেমন আমি যেখানে জব করি সেখানে বেকিংয়ের আমি ট্রেনার, বরিশাল ইউনিকেয়ার প্রতিষ্ঠান, শ্রদ্ধেয় মিরাজুল স্যার, ওনার ওইখানে আমি জব করি। সেখানে আমার জবের প্রধান ছিল যে আমাকে ট্রেনার অ্যান্ড অ্যাসেসর পাঠ থাকতে হবে এবং আমার বিভিন্ন স্কিল থাকতে হবে। সেগুলো ছিল বিধায় আমি এখন বর্তমানে ওখানে জব করতে পারি। এবং সাইফুল কিচেন, আগরপুর রোড, বরিশাল, ওখানেও ওনারা আমাকে জব দিয়েছেন শুধুমাত্র আমার এই কোয়ালিফিকেশনের ভিত্তিতে। এবং বিভিন্ন প্রতিষ্ঠান বর্তমানে ট্রেনার নিয়োগ হয়েছে অনেক এবছর, সরকারি যেহেতু অনেক ফ্রি কোর্স এসেছে, তাই সেগুলো জন্য তো ট্রেনারও প্রয়োজন। মানে অনেক অনেক কয়েক হাজার ট্রেনার নিয়োগ হয়েছে বর্তমানে সারা বাংলাদেশে। তবে তারা কেন নিয়োগ হয়েছে, তাদের অবশ্যই লেভেল আছে। সেজন্য এই লেভেলটা যদি না থাকে সে তো ওইগুলোর উপর স্কিলড নয়, তাহলে সে কিভাবে সবাইকে সার্টিফাইড করবেন, ট্রেনিং দেবেন। এই জন্য সবাই যদি স্কিলড বর্তমানে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়, আগামীতে শুনেছি স্কুলে কলেজে বিভিন্ন এগুলো আসবে যখন আরও ট্রেনার প্রয়োজন হবে। এই কারিগরি শিক্ষাটা এত বেশি দ্রুত এগিয়ে যাচ্ছে উন্নয়নশীল হিসাবে দেশটা এগিয়ে নেওয়ার জন্য। সেজন্য এই স্কিলটা করা অবশ্যই জরুরি, যেটা বর্তমানে খুব বেশি চলছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আপু, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ আপু। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।